দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের দেশের আনাচ কানাচ থেকে খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বস্তি ও আস্থা, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে সরাসরি দুজন অতিথি যুক্ত আছেন, আমরা পরিচয় করাতে চাই। আছেন AKM আজম খান, আওয়ামী লীগ নেতা, এবং আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আমি একটু শুরুতে আসি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসযজ্ঞ হয়েছে, সহিংসতা হয়েছে, মানুষের মধ্যে এখনো কি সে আতঙ্ক আছে না কেটেছে, মানে আতঙ্ক কাটতে শুরু করেছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আলোচক আছেন তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন। আসলে আপনি যেটা বলেছেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসযজ্ঞ, আসলে আমাদের আলোচনার মধ্যে এখন ধ্বংসযজ্ঞ এসে গেছে, এই প্রাধান্য পেয়ে গেছে। এর সাথে একটা বিপুল পরিমাণ মানুষের যে মৃত্যু, হতাহত বা আহত হওয়ার সেই বিষয়গুলো এখন আলোচনায় গৌণ হয়ে যাচ্ছে ক্রমশ। সেটি নিয়ে আমরা কথা বলবো। তো আমি যেটা বলছি যে এই যে মানুষের মৃত্যু এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতি, যেটা আপনি বলেছেন, যে রাষ্ট্রীয় সম্পদের মালিকানা আমার, আপনার, আজম ভাইয়ের, মাননীয় প্রধানমন্ত্রীর, একজন প্রান্তিক কৃষক এবং রিকশাওয়ালা, সবারই এই রাষ্ট্রীয় সম্পদের মালিকানা, সেই বিপুল সম্পদ ক্ষতি হয়েছে। এটা শুধু সরকারি সম্পদ না, এটাকে আমি রাষ্ট্রীয় সম্পদ বলছি, ক্ষতি হয়েছে। এবং একই সাথে আমরা আজ পর্যন্ত দেখেছি 204 জন, প্রথম আলোতে আমি দেখেছি 4 জন নিহত হয়েছেন। তো এই বিপুল সংখ্যক মানে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি এবং একটা মানে বাংলাদেশের ইতিহাসে একটা আন্দোলন করে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা, এটা তো প্রথম। তো ফলে এই ঘটনাকে কেন্দ্র করে জনমন তো একটা শঙ্কা আছেই, কেননা এটার প্রশমনের জন্য সরকার যে পদ্ধতিতে গেছে, এখনও কারফিউ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, সরকারের যারা মানে সংগঠনের সাথে যুক্ত আছেন সবাই মাটি আছেন। ফলে মানুষের মধ্যে একটা আতঙ্ক, আশঙ্কা একই আছে। এর সাথে হয়েছে একই আছে না কেটেছে, মানে আগে আমার মনে হয় এক আতঙ্ক, আর 4 দিন আগে যেরকম ছিল সেটা না, জনজীবন তো স্বাভাবিক হতে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, সেই রকম তো নেই, কিন্তু আতঙ্ক আছে মানুষের মধ্যে, অনিশ্চয়তা আছে যে কি হতে যাচ্ছে, সেই আতঙ্ক এবং অনিশ্চয়তা দুটোই আছে। আরেকটা জিনিস হলো যে এই ঘটনার পর যে একটা ধরপাকড় শুরু হয়েছে, সেইখানে আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা কালচার আছে, সেটা হলো যে কোনো ঘটনার পর মামলা করে পুলিশ, এবং সেই মামলাতে আপনি দেখবেন প্রায় লাখখানেক আসামি হয়তো হয়ে গেছে ইতিমধ্যেই, এবং সেইগুলো বেশিরভাগই হলো অজ্ঞাতনামা আসামি। এবং এই অজ্ঞাতনামা আসামির কথা বলে বাংলাদেশে কি হয় এটা আমরা সকলেই জানি। পরশুদিন মিজান স্যারের সাথে একটা টক শোতে ছিলাম, স্যার বলছিলেন যে এই ধরনের আসামি করে তো এক ধরনের পুলিশ বাণিজ্যও শুরু হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে এই যে নতুন করে মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতা, আশঙ্কা, যে যারা আসলে এইসব সরকারি সম্পদ বা জনগণের সম্পদ পুড়িয়েছে, ধ্বংস করেছে, কি পয়েন্টগুলো পুড়িয়েছে, আমাদের মেট্রো রেল, মানে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেসব স্থাপনাগুলো, নিশ্চয়ই এদেরকেও তো আইনের আওতায় আনা উচিত। অফকোর্স আমি অবশ্যই আপনাকে এখানে স্পষ্ট করতে চাই, না হলে তারা তো প্রশ্রয় পেয়ে যাবে। আমি স্পষ্ট করতে চাই, ধরেন রাষ্ট্রীয় সম্পদ তো আমার আপনার সম্পদের, মানে চোর বাটপারের তো অভাব নাই। এইবার আমরা দেখলাম দৃশ্যমান নষ্ট করেছে, কিন্তু আমরা তো সবসময় আপনাদের এখানে আইসা বলি যে 10 লক্ষ কোটি টাকা যারা নিয়ে গেল বাইরে, এই বেনজির আহমেদ গংদের যে ঘটনা, এইগুলো নিয়েই তো আমাদের এখন আলোচনা করার কথা ছিল। আনফরচুনেটলি সব কিছু কিন্তু পিছনে পড়ে গেল, এখন আমরা একটা নতুন সংকটের মধ্যে আছি। রাষ্ট্রীয় সম্পদ, একটু আগে আমি যেটা বললাম যে সেইটা প্রধানমন্ত্রীরও একানা বা যারা সরকার পরিচালনা করছেন আমার আপনার সম্পদ, এই সম্পদ যারা ধ্বংস করেছে, সেই সম্পদ একেবারেই এই ধ্বংসের সাথে যারা যুক্ত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনবে, সেটা তো একেবারে বিবেকবান মানুষ হিসেবে সবাই চাইবে। কিন্তু বাস্তবতাটা হয় কি, আমাদের দেশে ঘটনা না ঘটতেই আমরা কোনো একটা পক্ষকে তৈরি করি, ফলে এই পক্ষের পিছনেও যারা থাকে তাদেরকেও কিন্তু মানে ধরা যায় না বা ধরা পড়ে না। এই জন্যই কিন্তু দেশি বিদেশি সকল জায়গা থেকে একটা নিরপেক্ষ তদন্তের কথা আসছে, জাতিসংঘ থেকে, সব জায়গা থেকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত আছেন, সেই অপকর্মের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়ার কথা। এখন আপনি যদি তদন্তের আগেই যদি কোনো একটা পক্ষকে এইভাবে বলে ফেলেন, তাহলে তদন্ত কোন দিকে যাবে এগুলো আমরা বাংলাদেশের বাস্তবতা। নিশ্চয়ই আমি একটু যেতে চাই AKM আজম খান আপনার কাছে। যদিও কারফিউ এখনো চলমান, কিন্তু শিথিল রয়েছে, এর মধ্যে অফিস আদালত খুলেছে 2 দিন হলো, মানুষের মধ্যে আস্থা কতটা ফিরছে, আতঙ্ক কতটা কেটেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সম্মানিত দর্শকবৃন্দদেরকে আমার সঙ্গে
আমার বিজ্ঞ আলোচক ডক্টর সিদ্দিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আসলে আলোচনাটা করাটাও এখন বিবেকে বাধা হয়ে দাঁড়িয়েছে। যে দেশটি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হলো, ৩০ লক্ষ লোকের শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জত ত্যাগের বিনিময়ে যে দেশটি অর্জিত, সেই স্বাধীন নামক দেশটিতে বসে আমরা স্বাধীনতার ৫২ বছর পরে আরেকটি যুদ্ধে অংশগ্রহণ করলাম। সেই সময় আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল, বাংলা নামে আরেকটি স্বাধীন রাষ্ট্র হয়েছিল। সেই পাকিস্তানিদের পেতের তারা ৫২ বছর পরে বিএনপি জামাতের ভিতর থেকে এই বাংলাদেশে আবির্ভূত হলো, বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। এই দেশটা কি করছে? এই দেশের সম্পদগুলো তো বাংলাদেশের মানুষের। এইভাবে জামাত বিএনপি বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে পারে, তারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থেকে আমি অবাক হয়ে যাই। আমরা কোথায় আছি? এরকম একটা বর্বর দল বিএনপি জামাত, বর্বরতা এত হতে পারে। আমার বাড়ি মোহাম্মদপুরে, আমার ওইখানের এমপি হলো অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাহেব। মোহাম্মদপুর থেকে শিবির, জঙ্গি এবং ছাত্রদল, যুবদল, আমানুল্লাহ এবং মমনের নেতৃত্বে, মমিনুল এই যে আপনার যে ধর্ম ব্যবসা করে, এবং জামাত শিবিরের হাজার হাজার জঙ্গিদেরকে বসিলায় ২ মাস ধরে অবস্থান করাইল। আমাদের ব্যর্থতা ছিল গভর্নমেন্টের, প্রশাসনের। এত জঙ্গিরা সারা বাংলাদেশে এসে এইখানে ঘাঁটি গাড়তেছিল, এইটা কেন তারা সঠিকভাবে বলতে পারলো না, আবিষ্কার করতে পারলো না? আপনি পুরো অঞ্চলটা, মোহাম্মদপুরটা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। আমার কাছে আরও অবাক লাগে কি জানেন? যে পাকিস্তানিরা আটকা পড়েছে বাংলাদেশে, যে বিহারিরা, তাদেরকে দেশে থাকার ব্যবস্থা করলো যে আওয়ামী লীগ, তাদের খাওয়ার ব্যবস্থা করলো, বাসস্থানের ব্যবস্থা করলো, চিকিৎসার ব্যবস্থা করলো, বিদ্যুৎ ফ্রি ব্যবস্থা করলো। সর্বশেষ জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধুর কন্যা তাদের ভোটার বানাইলেন। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পরে দেখলাম একজন বিহারিও, তারা বাঙালি হতে পারে নাই। তারা মনে প্রাণে জঙ্গি ওই জামাত বিএনপির সঙ্গে একাত্ম হয়ে, যুবদলের সঙ্গে, ছাত্রদলের সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানিদের পক্ষ নিয়ে যেভাবে তারা ৭১ সালে বাঙালির উপর, নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক ৫২ বছর পরে ঠিক একই কায়দায় তারা ঝাঁপিয়ে পড়লো। তাদের টার্গেট কি ছিল জানেন? জাতির পিতার কন্যাকে উৎখাত করা, গণভবন দখল করা, রাষ্ট্রীয় ক্ষমতা তারা দখল করবে। এই বাঙালি, যে বাঙালি জীবন দিয়ে দেশটা রক্ষা করেছে, সেই উত্তরাধিকার সূত্রের সন্তান আমরা দেখেছি। মোহাম্মদপুরের যুদ্ধ দেখেছি, সচক্ষে দেখেছি। সেখানে একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক স্যালুট জানাই। ২৪ ঘন্টা সে রাস্তায় দাঁড়িয়ে কিভাবে এই জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে, তাদেরকে ঠেকানোর জন্য। আমরা নিরস্ত্র, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরস্ত্র, হাতে কিচ্ছু নাই। ৭১ সালে বাঁশের লাঠি নিয়ে লড়াই করেছে। আবার নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধা দেখলো আওয়ামী লীগের কর্মীরা, তৃণমূলের কর্মীরা নিজের জীবন উৎসর্গ করে আবার লাঠি নিয়ে তারা প্রতিরোধ করেছে। একদিকে সশস্ত্র জঙ্গি গোটা হাজার হাজার অস্ত্র নিয়ে এসেছে। এখন কি মানুষের মধ্যে আস্তে আস্তে সে আতঙ্ক? মানুষ তো বাঙালি, এ বীরের জাতি, বাঙালি তো বীরের জাতি, যে বীরের জাতিরা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে। পরাজিত যখন ৭১ পরাজিত হয়েছে, আবার জামাত বিএনপি আবার পরাজিত হলো। মানুষ তো যখনই তাদের তাদেরকে পরাজিত করতে পেরেছে, তখনই তো আবার বুক টান করে দাঁড়িয়ে গেছে। আমরা তো বীরের জাতি, আমরা তো মুক্তিযোদ্ধার বাংলাদেশ, বঙ্গবন্ধু রক্ত দিয়ে কেনা বাংলাদেশ। এই বাঙালি তো কখনো মাথা নিচু করতে পারে না, আমরা মাথা উঁচু করতে শিখেছি। তাই আবারও বলি, একজন মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে থাকতে, সঠিক বাঙালিরা বেঁচে থাকতে, স্বাধীনতার সপক্ষের বাঙালিরা বেঁচে থাকতে, পরাজিত শক্তি ৭১ পরাজিত হয়েছে, আবার তারা পরাজিত হলো এই ২৪ এসে, কখনো বাংলায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার কাছে লজ্জা লাগে যারা তাদের পক্ষে কথা বলে, তারা কি বাঙালি? তাদের ব্লাড টেস্ট করা উচিত, তাদের ডিএনএ টেস্ট করে দেখা উচিত আসলে কি তারা বাঙালি কিনা, নাকি ৭১ বীজ তাদের শরীরে রেখে গেছে। আসবো একটু, আমরা বিরতি নিতে হবে। প্রিয় দর্শকদের সন্ধান নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকবেন।
সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একটু আসি যে আপনি নিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আপনার শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো হয়নি, শিক্ষাঙ্গনে আসলে অনেক মেরামতের প্রয়োজন রয়েছে। আপনি নিজেও বললেন যে শিক্ষাঙ্গনে সহসায় কি স্বস্তি ফিরছে বা ছাত্রদের মাঝে সে আস্থাটা ফিরছে কিনা? এই যে এখন এত ধ্বংসযজ্ঞ, সহিংসতা, আন্দোলনে মূল দাবিটি কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের পূরণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে বেশ আন্তরিকতার সঙ্গে। শিক্ষার্থীদের মাঝে আস্থা ফিরছে কিনা? এই একটু আগে ওই আজম ভাই তো উনি রাজনীতিবিদ, আমার মেজাজে উনি কথা বলবেন না, আমিও ওনার মতো ওইভাবে কথা বলতে পারবো না। তো একটু আগে উনি যে বক্তব্যগুলো রাখলেন এবং এই বক্তব্যের মধ্যে আমি খুশি হতাম যদি উনি সব রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসের কথা বলেছেন, কিন্তু একই সাথে যদি জীবনের যে এই হানি হয়েছে এই হানিটার কথা যদি বলতেন, আমি বলছি সেই হানিটার যদি আপনি বলতেন, মানুষ তো রাষ্ট্রের সম্পদ আমরাই পূরণ করব এবং এটা আমার পকেট থেকে আপনার পকেট থেকে নিয়েই মেট্রো রেল ঠিক করা হবে, সব কিছু হবে, কিন্তু যে জীবন চলে গেছে সেই জীবনের কোনো ইয়া নেই। রাষ্ট্রের আমার কাছে অবাক লাগে যে এখন আমরা ক্ষয়ক্ষতির কথার মধ্যে এই মানুষের ক্ষয়ক্ষতিতে অনেক কিছু আছে, তালিকার মধ্যে মানুষ নেই এবং মানুষ আসলেই মূল্যহীন। আপনি যেটা বলেছেন, আপনি যেটা কিন্তু বলেছেন, আজকেও বলেছেন রংপুরের কথা, হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, এখন সহায়তা করবেন বলেছেন। আমরা যে কথাটি বলছি যে ধরেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, আন্দোলনটা তো বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল এবং এই আন্দোলনটা কিভাবে আপনার একটা অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নিল এটা আমরা সবাই জানি। এগুলো করে নতুন করে বলার উপায় নাই কিভাবে একটা আন্দোলনকে প্রভোগ করে এই ধরনের নেওয়া হয়েছে। তবে মুশকিল হয়ে গেছে, একটু আগে এই যে আজম ভাই বললেন যে সেটা একটা বড় প্রজন্মের একটা অংশকে ওনারা কিন্তু একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন এই আন্দোলনে। আপনি বলেন যে সহিংসতার অংশটুকুতে হয়তো অন্যরা এসে সামিল হয়েছে, কিন্তু এখানে তারা ছাত্র ছিল না। আপনি বলেন যে ছাত্র ছিল না, মানে এই কথাটাও আপনি জোর দিয়ে বলতে পারবেন না। আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ধ্বংসকারী হতে পারে না। ভাই আমি একটু কথাটা একটু বলতে দেন আমাকে, তো সেটা আপনি পরে বলবেন। আমি যেটা বলছি যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ হয়ে গেল, সেই বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে তখন কিন্তু আন্দোলনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল এবং আন্দোলনকারীরা বেশি বের হয়ে আসলো কোথা থেকে? প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমাদের দেশের সমাজের কোন অংশটা পড়ে? আমাদের দেশের ওই তুলনামূলকভাবে উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্তের পরিবারের এই ধরনের আন্দোলন, ছাত্র রাজনীতির আন্দোলন উনি ভালো করেই জানবেন। ছাত্র রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে সমাজ পরিবর্তনের এই আন্দোলনে সবসময় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই পরিবার বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই যায়। এইবার আন্দোলনে কিন্তু ডাইমেনশন অনেক। আপনি একটা নটরডেম কলেজের মতো একটা দাবি পূরণ হয়েছে, আমি বলি এই দাবিটা তো শুধুমাত্র আমরা কোটার মধ্যেই আমি দেখছি। এখন দাবি পূরণ হয়েছে, কিন্তু 200 জন মানুষ মারা গেল বা রাষ্ট্রীয় সম্পদের একটা রাষ্ট্রীয় সম্পদের প্রতি এই ছাত্রদের মায়া নাই? অবশ্যই আছে। রাষ্ট্রীয় সম্পদের প্রতি আমাদের যেরকম এখানে গুরুত্বপূর্ণ বলছি তাদেরও আছে, এবং আমার চেয়ে রাষ্ট্রীয় সম্পদ আমি চুরি করেছি, রাজনীতিবিদরা চুরি করেছে, 10 লক্ষ কোটি টাকা রাজনীতিবিদরা বা এই আমলারা দেশের বাইরে পাঠিয়েছে, পিএসসির মতো পরীক্ষার একটা কলুষিত করে ফেলেছে, বেনজিরের মতো। এইগুলো তো ছাত্ররা করে না। ফলে ছাত্রদের মধ্যে দেশপ্রেমও আছে, তাদের মধ্যে দেশপ্রেমও আছে। এই দেশপ্রেমিক ছাত্ররা যারা ছাত্রদেরকে আমরা এই আন্দোলনের একটা বড় অংশের মধ্যে, এবং এখনো যারা কোটা বিরোধী আন্দোলন পরিচালনা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু এখনো বলছেন যে সরকার যে পদ্ধতিতে গেছে সেটার মধ্যেও তাদের কোনো সংশয় আছে। কারণ সংশয় আছে হলো যে আগেও তো এই ধরনের একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই সংকটটা তৈরি করেছিল, সেই জন্য তারা চায় যে সরকারের পক্ষ থেকে একটা অংশীজনমূলক আলোচনার মধ্য দিয়ে এটার একটা স্থায়ী, আমি মনে করি এটা একটা যৌক্তিক বক্তব্য। এখন যেটা হচ্ছে যে আপনি বললেন যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, এটা সময় লাগবে। এই যে দাবিটি পূরণ করেছে, তাদের প্রধানতম যে দাবির কারণে তারা আসলে আন্দোলনটি শুরু করেছে, সেই দাবিটি কিন্তু সরকার তারা যা চেয়েছে, প্রথম দিকে চেয়েছে যা চেয়েছিল তার চেয়েও বেশি অংশে সরকার পূরণ করেছে। সমস্যাটা তো আস্থাটা ফিরছে, এটাই তো সমস্যা, বুঝছেন? 2018 সালেও তারা যা চেয়েছিল তার চেয়ে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গিয়েই এই সংকটটা তৈরি হয়েছে। ছাত্ররা অনেক সেন্সিবল, অনেক তারা করে, কোনো সময় তারা বলে নাই কোটা বাতিল করে দেন, কিন্তু আমরা করেছি, আবার এটাকে নিয়ে তৈরি করে আমরা এরকম একটা সংকট তৈরি। এখন ছাত্রদের বক্তব্য হলো যে করে দিয়েছেন সবই, কিন্তু আমাদের সাথে তো কোনো কথা বললেন না। 8 দফা দাবি তারা দিয়েছে, 8 দফার সাথে তারা আজকে ছাত্রদেরকে কিছু নির্দেশনা, আমি আসার সময় দেখলাম যে তাদের একটা কালবেলা নাকি কালের কণ্ঠতে আমরা অনলাইনে দেখলাম আমি যে তারা ছাত্রদেরও একটা নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু বলছে না যে আন্দোলন থেকে তারা সরে গেছেন, কেননা ছাত্রদের উপর মামলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা মনে করি যে আমাদের এনাফ ইজ এনাফ,
এই যে রাষ্ট্রের বিপুল সম্পদ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখন আপনি এটা দিয়ে ভিন্ন মতকে দমন করতে পারবেন, কিন্তু আমরা তো দেখেছি পুলিশের সাথে, উনি বলেছেন নির্দোষ, পুলিশের সাথে তো আমরা সশস্ত্র মানুষ, আপনি চোখ কি কাউকে বন্ধ করে রাখতে পারবেন? এই ডিজিটাল মিডিয়ার যুগে পুলিশের সাথে যে লাঠি নিয়ে থাকে সেও তো ক্রিমিনাল অফেন্স করেছে, তাকে আপনার পুলিশ ধরেছে? শহীদুল্লাহ হলের সামনে আমরা যেটা দেখেছি যে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করছে কোটা বিরোধী আন্দোলন, সেগুলো কি আমাদের আলোচনায় আসছে? তো আমরা চাই যে সরকার সহনশীলতা দিয়েছেন, এবং আমরা এই সময়ে এসে সরকারকে তো ওনার কর্মী বাহিনী দিয়ে এই আন্দোলন ঠেকাতে পারেন নাই, সর্বোচ্চ শক্তি এবং আমাদের যেটা একেবারে বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদের গর্বের জায়গা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে নেমে আসতে হয়েছে। উনি এতক্ষণ বলছেন না একজন মানে আওয়ামী লীগের কর্মী থাকতেও ইয়া করতে পারবেন না, কিন্তু ওনারা কেউ পারেন নাই, কারণ ওনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আমি 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 আপনার কাছে আসবো একটু, এ কে এম আজম খান, আপনার কাছে একটু আসতে চাই। ছাত্রদের মাঝে আস্থা ফিরছে কিনা, মানে এই যে তাদের প্রধানতম দাবি কিন্তু পূরণ হয়েছে। না, ছাত্রদের মাঝে আস্থা ফিরছে কিনা, ছাত্ররা তো আমাদের সন্তান, আমাদের ছোট ভাইরা। ছাত্রদের দাবির সঙ্গে আমরা কিন্তু কখনো দ্বিমত পোষণ করি নাই। জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, সে কিন্তু কখনো দ্বিমত পোষণ করেন নাই। কোঠা সংস্কার, আমরা তো এটার সঙ্গে একমত। আপনার অসংখ্য আওয়ামী পরিবারের লোকজন এই কোঠা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, এখনও হয়তো বা আছে। আমরা কিন্তু ছাত্রদের আন্দোলনের সঙ্গে কখনো দ্বিমত করে ছাত্রদের বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো বক্তব্য নেই। সমস্যাটা কোথায় হয়েছে, ছাত্রদের তাদের দাবিকৃত জায়গাটায় ভিতরে একটা সুন্দর আন্দোলন হচ্ছিল, অহিংস আন্দোলন হচ্ছিল, তারা তাদের দাবি নিয়ে আসে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, বঙ্গবন্ধুর কন্যা বলেছে যে দেখেন বিষয়টা, মামলাটা কোর্টে আছে, হাইকোর্ট একটা জাজমেন্ট দিছে, আমরা সেটার উপরে আপিল করছি যাতে ওই জাজমেন্টটা স্থগিত হয়ে যায়। ওই জাজমেন্টটা স্থগিত হয়ে গেছে, এখন একটু অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা আসে। এই সবাই জানেন, এবং আসলে সেখানে বঙ্গবন্ধুর কন্যা তাদেরকে বলছে যে আপনারা আশাহত হবেন না, আপনারা অপেক্ষা করেন, রায় আপনাদের পক্ষে হয়তো আসবে। কারণ জাজমেন্টের আগে আদালতের পূর্ণাঙ্গ রায় তা আপনার কেউ বলতে পারবে না যায়, তবে আমাদের আস্থার জায়গাটা থেকে। কিন্তু সমস্যাটা হয়েছে এই ফুলের মতো পবিত্র ছেলেগুলোর উপরে। এরা কিন্তু শিশু না কেউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা বা অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এরা কিন্তু পূর্ণ যুবক। এদেরকে আপনার ছোটো বাচ্চা বলার কোনো অবকাশ নাই। তাদের যে আন্দোলনটার মাঝখানে জঙ্গি একটা গোষ্ঠী ঢুকে গেল, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, তাদের কাঁধে বন্দুক রেখে তারা নিরীহ মানুষকে হত্যা করলো। তারা হয়তোবা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাশ আছে না, মানুষ মারা গেছে, এই মানুষ মারা যাওয়ার পিছনে এই যে জঙ্গি গোষ্ঠী, তার কারণ তাদের হলো লাশ দরকার, রাষ্ট্রকে বিপদে ফেলাবে, বহির্বিশ্বকে দেখাবে যে এইখানে এটা হচ্ছে, ওইখানে ওইটা হচ্ছে। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে অসংখ্য মানুষের, নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল। এই মানুষগুলোর প্রাণ কেড়ে নিল কারা ঢুকলো ভিতরে? যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়। ৭১ যারা দেশটাকে ধ্বংস করতে চেয়েছিল, দেশটা স্বাধীন হোক, তারা চায়নি। সেই পরযাত্রী শক্তিরা বিভিন্নভাবে বিভিন্ন কলকৌশলের মধ্য দিয়ে তারা এই ছাত্রদের ভিতরে ঢুকে তারা আত্মঘাতী হলো। ছাত্রদের উপরে কলঙ্ক চাপানো হলো, ছাত্রদেরকে মানুষের চোখে খারাপ বানানোর একটা নীল নকশা তৈরি হলো। তবে একজন ছাত্র যদি অন্যায় না করে, তাদের কারো কোনো কিছু হবে না। যারা আহত হয়েছে, ইতিমধ্যে বঙ্গবন্ধুর কন্যা আমাদের সরকার প্রধান বলেছেন প্রতিটা আহত লোকের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে, এবং যারা এই জঙ্গিদের সঙ্গে আন্দোলনে শরিক হয়ে যারা নিরীহ মানুষগুলো প্রাণ গেছে, তাদের প্রতিটা পরিবারের পাশে সরকার থাকবে। এর চেয়ে আর কি ভালো হতে পারে? ইতিমধ্যে আমরা দেখলাম, টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়ায় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার কথা বলতেছে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে, ছাত্রদের পড়তে হবে, ক্লাসে ফিরে যেতে হবে, কিন্তু এই আন্দোলনের নামে যে রুমগুলো ধ্বংস করে ফেলানো হয়েছে, ৩০০-৩৫০ রুম নষ্ট করে ফেলা হয়েছে, সেগুলোকে তো সংস্কার করতে হবে। আত্মঘাতীরা কোথাও আছে কিনা ভিতরে, তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এই কারণে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে, তাদেরকে আবার ওই যে যারা এই যে আজকের এই যে একটা সমগ্র বাংলাদেশটাকে ধ্বংস তাণ্ডবলীলায় পরিণত করলো, জাতীয় সম্পদগুলো ধ্বংস করলো, ছাত্রদেরকে বিপদে না ফেলে, ছাত্ররা কোনো অবস্থায় বিরতি নিতে হবে না, সেদিকটা রাখতে হচ্ছে। ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকবেন।
স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যা। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই, একদম শেষ সময় চলে আসছি। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসতে চাই এবং 1.5 মিনিট হাতে আছে আপনার জন্য। আপনি যদি একটু বলেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো সময় মতো খুলে দেওয়া হবে এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের হয়তো সমাপ্তি হবে, কারণ তাদের প্রধান দাবিটি কিন্তু পূরণ হয়েছে এবং বাকি যে আরও 8টি দাবি করেছে সেগুলোর মধ্যে 4টিও পূরণ হওয়ার পথে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে, বৈঠক হয়েছে, কাজ চলছে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন এই আন্দোলন তো নিশ্চয়ই সমাপ্তি হবে, স্বস্তি এবং আস্থা ফিরছে। আমি যেটা অবশ্যই মনে করি যে এই আন্দোলনের তো সমাপ্তি হওয়া উচিত। একটা শান্তিপূর্ণ পরিবেশ, একটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দিনের পর দিন বন্ধ হয়ে থাকতে পারে না এবং আমাদের স্বাভাবিক জনজীবনও আমাদের এইভাবে স্থবির হয়ে থাকতে পারে না। অর্থনীতি তো আমাদের এমনিতেই উল্টো রথের দিকে বহুদিন ধরে চলছে, সেটা এখন আমাদের অর্থনীতির জন্য একটা বড় বাড়তি চাপ হবে। তো সেই রকম একটা অবস্থায় শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, সরকারকে এখানে মেইন ভূমিকাটা পালন করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের মধ্য দিয়ে যারা ছিলেন, আমরা আজকেও দেখেছি যে শাহবাগ সহ অন্যান্য থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে নাম ধরে বেনামি অনেক মামলা হয়েছে। সেইগুলোর ব্যাপারেও সরকারকে সহনশীল যৌক্তিক আচরণ করতে হবে এবং দেশের যে এই বিপুল রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা মানে পুষিয়ে বা এই ক্ষতিপূরণের ক্ষতির সাথে যারা যুক্ত আছে সেইখানে একেবারে ভিন্নমত দলন বা বিরোধী মত দলনের জন্য যে পন্থায় সরকার যাচ্ছে সেটাও আমার মনে হয় খুব স্থায়ী সলিউশন আসবে না। অত্যন্ত বিবেচনার সাথে সরকারকে অগ্রসর হইতে হবে। আর সর্বোপরি যেটা আমাদের, যে আপনি আমার সম্পদ, আমি প্রথমেও বলেছিলাম যে সম্পদ নষ্ট হয়েছে রাষ্ট্রের, আমরা এটা হয়তো পূরণ করব, কিন্তু এই যে একটা বিপুল যারা মেরেছেন কিভাবে সেই কুটতর্ক চলছে, কিন্তু এই দেশের মানুষও তো কিছু বুঝে। তো এই মানুষগুলোর মনের মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে সেই শুধু পরিমাণ না, সহপাঠীদের মনের মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে সেইটা নিরাময়ের জন্য, সেটা উপশমের জন্য যাদের দায়িত্ব আছে তারা দায়িত্বশীল ভূমিকা যদি পালন না করেন তাহলে আমাদের এই ধরনের ঝুঁকি থাকবে, যেটা আমরা কেউ চাই না। ধন্যবাদ। একে আজম খান, আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই। আসলে এই আন্দোলনের সমাপ্তি কবে হবে এবং স্বস্তি ও আস্থা ফিরছে বলে মনে করেন কিনা? আমরা ইতিমধ্যে দেখছি যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে যারা যারা আছে নিরীহ ছাত্ররা, তারা কিন্তু বলতেছে, একবারে স্পষ্টভাবে বলতেছে, আমরা এই ধ্বংসযজ্ঞের সঙ্গে আমরা জড়িত না, এর দায়িত্ব আমরা নিতে রাজি না। তবে সম্পদটা তো দেশের। আপনি বলেন ছাত্র আন্দোলন, এটা তো ভালো আন্দোলন। স্বাধীনতার আগে থেকে অদ্যবধি পর্যন্ত যৌক্তিক দাবিতে ছাত্র আন্দোলন করবে, সেই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের মানুষ সবসময় একমত ছিল, এখন একমত। তবে আন্দোলনের নামে ছাত্রদের নাম ব্যবহার করে, দেখেন আপনি, ছাত্ররা কি নরসিংদীতে আপনার জেলখানা ভাঙতে গেছে? ছাত্ররা কি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আগুন দিছে? ছাত্ররা কি আপনার মেট্রোর আগুন দিছে? ছাত্ররা কি যাত্রাবাড়ি পুরো অঞ্চলটা পুড়িয়ে সারখার করে দিছে? ছাত্ররা কি রামপুরায় আপনার পুরো অঞ্চলটা, যাত্রাবাড়ির অঞ্চলটা যারা জ্বালিয়ে সারখার করে দিছে? আপনার ছাত্ররা কি পুলিশ মেরে গাছের সঙ্গে লুটকে রাখছে? ছাত্ররা কি নিরীহ মানুষকে মেরে গাছের সঙ্গে 3 ঘন্টা ঝুলে রাখছে? এর একটা ঘটনাও ছাত্ররা ঘটায় নাই। তাহলে কারা ঘটিয়ে? যদি আমার সন্তান এটার সঙ্গে জড়িত থাকে তাহলে আপনি কি বলবেন? আমি পিঠে হিসাবে দুষ্কৃতিকারী সন্তান হলে তার বিচার চাওয়া উচিত নয়? অফকোর্স। দুষ্কৃতিকারী যদি কারো সন্তান হয়, সে যদি ছাত্র হয়, তাহলে তারাই আওতায় বিচার আনা উচিত, এবং সকল ছাত্ররা। আমি একজন ছাত্রর অভিভাবক হিসেবে বলতেছি, একজন পিতা হিসেবে বলতেছি, আমার সন্তানটি যদি দেশের জন্য ক্ষতিকারক হয়, রাষ্ট্রের জন্য তাহলে তাকে আইনের আওতায় আনা উচিত। কারণ এরকম দুষ্কৃতী সন্তান, দুষ্কৃতিকারী ছাত্র বাংলাদেশে থাকার দরকার না। কারণ এই বাংলাদেশটা হলো প্রতিটা মানুষের কাছে মায়ের সমতুল্য। সে বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত ইসলাম করুক বা অন্য যে কোনো সংগঠন করুক, সবার আগের দেশ। আপনি মাইকিং করে আপনি জেলখানায় হামলা করবেন, জেলখানা ভেঙে নিয়ে যাবেন, এটা কি ধরনের আন্দোলন? আমি এখনো বলতেছি, আমি সরকারকে আহ্বান জানাবো, কোনো অবস্থাতেই একজন নিরপরাধ ছাত্র জানি এই ঝামেলার ভিতরে না জড়ায়, তারপর শিক্ষা জীবন জানি নষ্ট না হয়। কারণ ছাত্ররা আমাদের সন্তান, আমি অভিভাবক হিসাবে দাবি করব। তাই আমি ছাত্রদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই যে বাবারা, অনেক হয়েছে, তোমাদের সকল দাবি বঙ্গবন্ধুর কন্যা তিনি মেনে নিয়েছেন। যদি এরপরও কোনো দাবি থাকে, সেটা বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে বসে তোমরা আরো কিছু চাইলে যা দরকার না তার চেয়ে বেশি পাইছো, আরো পাবা ইনশাআল্লাহ। একে আজম খান এবং ডক্টর সিদ্দিকুর রহমান খান, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।